হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 ভ্যালুয়েশন। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ভ্যালুয়েশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এক হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন, দুই হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন। তো এই চ্যাপ্টারটা আমরা ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরিতে করছিলাম, ওখানে যে ম্যাথগুলি করছি এখানে আমাদের সেম ম্যাথ। অতএব আশা করি আপনাদের এখানে ম্যাথগুলি কোনো সমস্যা হবে না। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2015 সালে চ্যাপ্টার নাম্বার 9 থেকে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 16 সালেও পার্ট বি, পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সি, 20 সালে পার্ট সি, 21 সালে পার্ট বি পার্ট সি, 22 সালে পার্ট বি পার্ট সি। তো দেখতেছি 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা করে প্রশ্ন আসতেছে। আবার মাঝে মাঝে পার্ট বিতেও কি প্রশ্ন আসে। তো তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন তো পাবাই, এবং পার্ট বিতেও একটা প্রশ্ন আমরা পাবো ইনশাআল্লাহ। তো তাহলে এই চ্যাপ্টার আমরা কত মার্কে টার্গেট করে পড়বো বলো তো দেখি? 14 মার্ক। তো মনে রাখেন 14টা মুখে বলতে যতটা সহজ, তার আরও বেশি কঠিন অঙ্কগুলি যখন আমরা করব, পরিশ্রম করতে হবে। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা ফরম্যাট, আজকে আমরা শুধুমাত্র একটা ফরম্যাটে আলোচনা করব, সেটা হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন। শেয়ার ভ্যালুয়েশন করার জন্য গুডউইল ভ্যালুয়েশনটা জানতে হবে, এর জন্য আগে আমরা গুডউইল ভ্যালুয়েশনটাই করব। তো গুডউইল ভ্যালুয়েশন করার জন্য মানে গুডউইল মূল্যায়নের জন্য পদ্ধতি হচ্ছে 5টা। কয়টা পদ্ধতি বলেন দেখি? 5টা পদ্ধতি। পদ্ধতিগুলি হচ্ছে সুপার প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, অ্যানুইটি মেথড। তাহলে গুডউইল ভ্যালুয়েশনের মেথড কয়টা? 5টা। বলেন তো দেখি। সুপার প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড, আন্ডার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড, আন্ডার অ্যানুইটি মেথড। এই 5টা মেথডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটা মেথড। এক নম্বর হচ্ছে সুপার প্রফিট মেথড, সবচেয়ে জনপ্রিয়। আরেকটা মেথড হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে এই 5টার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটা মেথডের নাম কি কি? সুপার প্রফিট মেথড আর ক্যাপিটালাইজেশন মেথড। ওকে, আবার ক্যাপিটালাইজেশন মেথড আবার দুইটা বেসিসে করা হয়। একটা হলো সুপার প্রফিট বেসিস, আর একটা হলো এভারেজ প্রফিট বেসিস। ঠিক আছে স্যার এবং ম্যাডাম না? তাহলে বলেন তো দেখি টোটাল গুডউইল ভ্যালুয়েশনের জন্য কয়টা পদ্ধতি? 5টা। এর মধ্যে আমরা কয়টা পদ্ধতি করব? প্রাথমিক অবস্থায় দুইটা পদ্ধতি, একটা সুপার প্রফিট আর একটা কি মেথড বলো দেখি? ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন আবার কয়টা পদ্ধতি করা হয়? দুইটা বেসিসে করা হয়। ওকে, আমরা 5টাই শিখব, তবে দুইটা আমরা বেশি করে শিখব। তো আমরা সুপার প্রফিট মেথডের মাধ্যমে অঙ্ক আজকে সমাধান করব। সুপার প্রফিটের মেথডের মাধ্যমে যদি অঙ্ক সমাধান করতে হয় তাহলে আমাদের 5টা স্টেপের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে। কয়টা স্টেপ? 5টা স্টেপ। এর মধ্যে সর্বপ্রথম যে স্টেপ সেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়। এই ক্যাপিটাল এমপ্লয় বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটি। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট থেকে আমরা চলতি দায়টা বাদ দিব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট এখানে আমাদের চলতি সম্পদও আসবে, স্থায়ী সম্পদও আসবে। অর্থাৎ চলতি এবং স্থায়ী সম্পত্তি যোগফলই হবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট। এখান থেকে শুধুমাত্র বাদ দিব কি? চলতি দায়। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট থেকে আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা কি পাবো? ক্যাপিটাল এমপ্লয়। এখন এই প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার জন্য আমাদের কিছু নোট আছে, কয়েকটা নোটগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সর্বপ্রথম নোট হলো ব্যালেন্স শিটে
গুডউইলটা কিছু কিছু সময় প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসে, আবার কিছু কিছু সময় আসে না। অ্যান্ড প্রশ্ন হচ্ছে স্যার কখন আসবে কখন আসবে না। তার অ্যান্সার হচ্ছে ব্যালেন্স শিটে গুডউইল কথার সাথে যদি অ্যাড কস্ট লেখা থাকে, অ্যাড কস্ট মানে গুডউইলটা ক্রয় করা হয়েছে, তখন সেক্ষেত্রে গুডউইলটা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে। আর যদি গুডউইল কথার সাথে অ্যাড কস্ট লেখা না থাকে, তাহলে তার কথাটা মানে হচ্ছে গুডউইলটা মূল্যায়ন করা হয়েছে, আর মূল্যায়নকৃত গুডউইলটা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে না। তাহলে কথাটা দাঁড়ালো গুডউইল অ্যাট কস্ট থাকলে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে, আর গুডউইলের সাথে অ্যাট কস্ট লেখা না থাকলে কি আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না। কথাটা কিন্তু মনে রাখেন। এরপরে আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেটস। ইনভেস্টমেন্ট দুই রকম। ইনভেস্টমেন্ট কয় রকম বলেন দেখি? এরকম একটা আইডল ইনভেস্টমেন্ট আর একটা ট্রেড ইনভেস্টমেন্ট। আইডল ইনভেস্টমেন্ট মানে কি অলস বিনিয়োগ, আর ট্রেড ইনভেস্টমেন্ট মানে কি যেটা ব্যবসায় কাজে লাগছে, মানে বাণিজ্যিক বিনিয়োগ। তো এখানে 2 নম্বর লেখা আছে আইডল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস মানে ভুয়া সম্পদ। কি কি? প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ডিবেঞ্চার, ডিসকাউন্ট অফ ইস্যু অফ শেয়ার অ্যান্ড নিট লস। এই কয়েকটা জিনিস হচ্ছে ফিকটিসিয়াস কি অ্যাসেটস। তাহলে আইডল ইনভেস্টমেন্ট এবং ফিকটিসিয়াস অ্যাসেট এই দুইটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে না। ক্লিয়ার কথা? জি ভাইয়া। 3 নাম্বারটা হচ্ছে যদি স্থায়ী সম্পত্তির সাথে অ্যাড কস্ট লেখা থাকে, তাহলে অবশ্যই অবচয় ধরতে হবে, সমন্বয় অবশ্যই হার উল্লেখ থাকুক অথবা না থাকুক। যদি উল্লেখ থাকে তাহলে তো ভালো, আর যদি উল্লেখ না থাকে তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের জন্য ধরতে হবে 2%, প্লান্ট অ্যান্ড মেশিনারির জন্য ধরতে হবে 10%, ফার্নিচার অ্যান্ড ফিক্সার্সের জন্য ধরতে হবে 8%। তাহলে মনে রাখবেন 2, 10 এবং কত 8। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2, প্লান্ট অ্যান্ড মেশিনারি 10, ফার্নিচার অ্যান্ড ফিক্সার কত? 8%। 8%। তাহলে ক্যাপিটাল এমপ্লয় সম্পর্কে এই যে আমি যা পড়াইলাম ওখানে সূত্র প্লাস 3টা নোট, এটা জানলেই ক্যাপিটাল এমপ্লয় সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে ক্যাপিটাল এমপ্লয় নিয়ে? জি না ভাইয়া। ওকে, এরপর আমরা চলে যাব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের অরিজিনাল যে সূত্র সেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয় মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। ক্যাপিটাল এমপ্লয় থেকে চলতি বছরের প্রফিটে কত বাদ দিব বলো দেখি? অর্ধেক। অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয় তো আমরা 1 নম্বর স্টেপে বের করবো। অ্যান্ড কারেন্ট ইয়ার প্রফিট বের করাটা হলো আমাদের আসল চ্যালেঞ্জিং বিষয়। কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য সর্বপ্রথম দিতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। এই কারেন্ট ইয়ার প্রফিটের সাথে টোটাল আসবে 5টা আইটেম। কয়টা আইটেম? 5টা। এই 5টার 5টা। কম আসবে কিন্তু কখনো বেশি আসবে না। 5টা আইটেমের মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট, অর্থাৎ অলস বিনিয়োগের কি সুদ। এই বিনিয়োগের সুদটা আমরা করব বিয়োগ। ব্যাড ডেটটা করব বিয়োগ। ডিপ্রিসিয়েশন করব বিয়োগ। ইন্টারেস্ট অন ডেপ্ট বা ডিবেঞ্চার যদি থাকে তাহলে সেটা আমরা যোগ করব। আর অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ হয় তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। তাহলে 5টা আইটেমের মধ্যে 2টা যোগ আর 3টা কি বিয়োগ। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট নির্ণয় করার জন্য কারেন্ট ইয়ার প্রফিটের সাথে আমাদের কয়টা সমানে কাজ করব আমরা? 5টা। 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 একজন বলেন 5টার নাম বলবো এবং কি হবে, যোগ না বিয়োগ হবে বলেন? ইন্টারেস্ট অফ আইডল ইনভেস্টমেন্ট এটা ভাইয়া বিয়োগ করব। ব্যাড ডেট বিয়োগ করব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিয়োগ করব। ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার বা লোন এটা আমরা যোগ করব। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল এটাকে আমরা হচ্ছে ভাইয়া যোগ করব। যোগ করব। তাহলে প্রফিটের সাথে এই 5টা যোগ বিয়োগ করব, যেটা হবে সেটা হচ্ছে নিট প্রফিট বিফোর ট্যাক্স। সেখান থেকে আমরা ট্যাক্স বাদ দেব। ট্যাক্স বাদ দেওয়া যা হবে তাকে আমরা কি করব? অর্ধেক করব। ওই ট্যাক্স বাদ দেওয়া যেটা যে অর্ধেক ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। এই টাকাটা ক্যাপিটাল এমপ্লয় থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট যদি বাদ দেয় তাহলে আমরা পাবো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়। ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করার সূত্র কি? ক্যাপিটাল এমপ্লয় মাইনাস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। আর হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কয়টা সমানে কাজ করব আমরা? 5টা। 5টা। মনে রাখেন কিন্তু
এখন এই 2 নাম্বার স্টেপের ক্ষেত্রে আমাদের দুই একটা নোট আছে, সেটা হচ্ছে এই যে আইডল ইনভেস্টমেন্ট বা এই যে ডিবেঞ্চার যে পড়লাম, এগুলো কিছু কিছু সময় সুদের হার উল্লেখ থাকে, আবার কিছু কিছু সময় সুদের হার উল্লেখ থাকে না। যদি থাকে তাহলে তো যা আছে তাই, আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিবেঞ্চার বা লং টার্ম লোনের ক্ষেত্রে 6% থেকে 10%-এর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। 6, 7, 8, 9, 10 যে কোনো একটা নিলেই হবে। আর আইডল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10% থেকে 12%-এর মধ্যে যে কোনোটা নিলেই হবে। ঠিক আছে? তবে আমরা দুইটা সুবিধার জন্য, যেহেতু ডিবেঞ্চার ক্ষেত্রে সর্বনিম্ন 6, সর্বোচ্চ কত বলো দেখি 10, আর আইডলের ক্ষেত্রে সর্বনিম্ন 10, সর্বোচ্চ কত 12 12। তাহলে দুইটা সুবিধার জন্য আমরা দুইটাই ক্ষেত্রে কত কত পার্সেন্ট নিব? 10% 10%। তবে যেটাই নিব সেটা অবশ্যই নোটে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে? তাহলে 2 নাম্বার স্টেপ নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। পারবেন? জি। জি ভাইয়া 3 নাম্বার স্টেপটা আমরা বের করব অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। এখানে আরো কয়েকটা নোট আছে, নোটগুলো আমি একটু পড়ে নেই। এই নতুন নোটগুলো আমি নতুন অ্যাড করছি। এই 3টা নোট হলো নতুন অ্যাড করা হয়েছে, যেটা 4th ইয়ারে আমাদের ছিল না। এর মধ্যে সর্বপ্রথম যেটা 2 নাম্বার যে নোটটা, সেটা হচ্ছে ইনভেন্টরি বা স্টকের মূল্য হ্রাস পেলে উক্ত হ্রাসকৃত মূল্যটা কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কি করব? বাদ দেব। তাহলে ইনভেন্টরি বা স্টকের মূল্য হ্রাস পেলে কারেন্টের প্রফিটের সাথে কি করব বলো দেখি? বাদ। তবে ইনভেন্টরি বা স্টকের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে উক্ত বৃদ্ধিকৃত মূল্যটা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে যোগ অথবা বিয়োগ করার কিছুই করতে হবে না, অর্থাৎ যোগ বিয়োগের কোনো প্রয়োজন নাই। অনেকে চিন্তা ভাবনা যে হ্রাস পেলে বিয়োগ করতে হয়, তাহলে বৃদ্ধি পেলে মানে যোগ করব, তা কিন্তু না। বৃদ্ধি পেলে কিন্তু যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। তাহলে ইনভেন্টরি বা স্টকের মূল্যটা শুধুমাত্র যদি হ্রাস পায় তাহলে আমরা বিয়োগ করব, যদি বৃদ্ধি পায় তাহলে কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। মনে থাকবে? জি ওকে। 3 নাম্বার নোটটা দেখেন, 3 নাম্বার নোটটা একটু ভালো করে খেয়াল করবেন। 3 নাম্বার নোটে সর্বশেষ আমরা সামারি করব। একটা লেখা আছে কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন কখন বাদ যাবে, আর 4 নাম্বারটা ডিপ্রিসিয়েশন কখন যোগ করব। দেখবেন যে অনেক সময় কমার্স পাবলিকেশনের বইয়ে অনেক সময় ডিপ্রিসিয়েশন যোগ করছে, আবার অনেক সময় কি করছে? বিয়োগ করছে। তাহলে অ্যাকচুয়ালি তার সমাধানটা কি? কেন একবার যোগ করলে কেন একবার বিয়োগ করা? সমাধানটা দেখেন। প্রশ্নে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অ্যাট কস্ট লেখা আছে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট প্রাইস বা ফেয়ার ভ্যালু উল্লেখ থাকলে উক্ত মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু যদি বুক ভ্যালু হতে বেশি হয়, তাহলে বেশি মূল্যের উপর নির্ণীত অবচয় কারেন্ট ইয়ার প্রফিট সাথে কি করবো আমরা বলো দেখি? বাদ দিব। তাহলে কথাটা কি? সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা থাকবে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট প্রাইস উল্লেখ থাকবে। মার্কেট প্রাইস এবং বুক ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখবা যে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে বেশি মূল্যের উপর ডিপ্রিসিয়েশনটা আমরা প্রফিটের সাথে কি করবো বলো দেখি? বাদ দেব। এটাকে বলা হয় কি? আন্ডার চার্জ অফ ডিপ্রিসিয়েশন। আন্ডার চার্জ অফ কি? ডিপ্রিসিয়েশন। তবে টিকা দিয়ে মার্কেট ভ্যালু আর কস্ট প্রাইসের উপর অবশ্যই ধরলেও চলবে। আমরা কস্ট প্রাইসের উপর কি করবো বলো দেখি? অবশ্যই ধরে ডিপ্রিসিয়েশন নামে অঙ্কের সাথে কি করব? অঙ্কের সমাধান করব। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো? এখানে মার্কেট প্রাইসের উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে, কস্ট প্রাইসের উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবে। আমরা কোনটার উপর ধরবো বলো দেখি? ফাইনালি সিদ্ধান্ত নিলাম ভাইয়া মার্কেট ভ্যালু আর কস্ট প্রাইসের উপর অবচয় ধরলেই চলবে, মানে কস্ট প্রাইসের উপর ধরবো ভাইয়া। আমি কি এই কথা বললাম? বলছি যে মার্কেট প্রাইসের উপর অবশ্যই ধরলে হবে, কস্ট প্রাইসের উপর অবশ্যই ধরলে হবে। তবে আমরা ধরবো কোনটার উপরে? সর্বশেষ নোটটা কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইসের উপরে। নর্মালি কি করা হয়? বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুইটার মধ্যে যতটুকু মূল্য বেশি তার উপর অবশ্যই নির্ণয় করতে হয়। ঠিক আছে? মানে মনে করো বুক ভ্যালু দিয়ে আছে 10,000 টাকা, মার্কেট ভ্যালু দিয়ে আছে 15,000 টাকা, তাহলে দুইটা বেশি কোনটা? 15,000। জি ভাইয়া। তার ওইটার উপর ডিপ্রিসিয়েশন নির্ণয় করে প্রফিট থেকে বাদ দেয়। কিন্তু আমরা মার্কেট ভ্যালুর উপর ধরা যাবে, কস্ট প্রাইসের উপর ধরা যাবে। তবে আমরা কার উপর ধরবো? কস্ট প্রাইস ধরবো। তার মানে ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে আমরা ডিপ্রিসিয়েশনটা সবসময় কার উপর ধরবো বলো দেখি? কস্ট প্রাইস। ঠিক আছে? তাহলে কারেন্ট ইয়ার প্রফিটের ডিপ্রিসিয়েশনটা বাদ যাবে, আমরা ওই ডিপ্রিসিয়েশন নির্ণয় করবো কি?
কস্ট প্রাইসের উপরে। মার্কেট ভ্যালুর উপর ডিপ্রিসিয়েশন ধরার কোনো প্রয়োজন নাই। মার্কেট ভ্যালুর উপর ডিপ্রিসিয়েশন ধরলে হবেই, তবে আমরা সবসময় কার উপর ধরবো? কস্ট প্রাইস। কস্ট প্রাইস। 4 নাম্বারটা লেখা আছে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করে ডিপ্রিসিয়েশন কখন যোগ হয়? লেখা আছে প্রশ্নে মাত্র একটি ক্ষেত্রে কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন কি যোগ হয়। প্রশ্নে স্থায়ী সম্পত্তি ক্ষেত্রে অ্যাড কস্ট লেখা আছে এবং স্থায়ী সম্পত্তি মার্কেট প্রাইস বা ফেয়ার ভ্যালু উল্লেখ থাকতে উক্ত মার্কেট বা ফেয়ার ভ্যালু যদি বই মূল্য অপেক্ষা মানে বুক মূল্য অপেক্ষা কম হয় তাহলে হ্রাসকৃত মূল্যের উপর নির্ণীত অবশ্যইটা কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কি করতে হয় বলো দেখি? যোগ করতে হয়। তাহলে এই 3 এবং 4 আমি একটু সামারি করতেছি। দেখেন, মার্কেট প্রাইস মনে করেন 20,000 টাকা, কস্ট প্রাইস 25,000 টাকা, ঠিক আছে? কস্ট প্রাইস কত বলো দেখি? জি 25,000 টাকা। তাহলে সরি কস্ট প্রাইস না, বুক ভ্যালু কত টাকা? 25,000 টাকা। তাহলে দেখেন তো এখানে মার্কেট প্রাইস থেকে বুক ভ্যালু কম না বেশি? বুক ভ্যালু বেশি। বুক ভ্যালু বেশি। কতটুকু বেশি? 5,000। এই 5,000 টাকা। এই 5,000 টাকার উপর আমরা কি করব? অবশ্যই দেবো। যখন এই বুক ভ্যালুটা বেশি হবে তখন সেই ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন আমরা কি করব? বাদ দিব, ঠিক আছে? আবার যদি উল্টা হয় মানে বুক ভ্যালু 20,000 টাকা, মার্কেট প্রাইস কোনো কত? 25,000, তাহলে মার্কেট ইয়েটা কি 5,000 টাকা মূল্য কি হ্রাস পাইছে না? জি তাহলে ওই হ্রাসকৃত মূল্যের উপর যেটা দেবো তখন আমরা ডিপ্রিসিয়েশন কি করবো বলো দেখি? যোগ করব। এটাকে বলা হবে কি? ওভারচার্জ অফ কি? ডিপ্রিসিয়েশন। তবে টিকা দিয়ে হ্রাসকৃত মূল্যের উপর কি অবশ্যই ধরলেও কি চলবে। দেখছেন? জি ভাই। তাহলে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম, উপরেতে সিদ্ধান্ত নিলাম আমরা কার উপর ডিপ্রিসিয়েশন ধরবো বলো দেখি? কস্ট প্রাইস উপর। আর আমরা 2 নম্বরে ফাইনাল সিদ্ধান্ত নিলাম মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালু অপেক্ষা কম হয় তাহলে হ্রাসকৃত মূল্যের উপর আমরা কি করব? ডিপ্রিসিয়েশনটা ধরবো, ঠিক আছে? তাহলে 3 নম্বরে আমরা পড়লাম কস্ট প্রাইসের উপর ডিপ্রিসিয়েশন ধরবো, আর 4 নম্বরের জন্য আমরা কার উপর বলো দেখি? হ্রাসকৃত মূল্য, অর্থাৎ যতটুকু হ্রাস পাবো ততটুকু মূল্যের উপর আমরা কি করব? ডিপ্রিসিয়েশন ধরবো। তো এটা আমরা যখন প্রশ্ন করব, যখন এটা আসবে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এইটুকু জানো। 3 নম্বরটা লেখা আছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এই অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের বের করতে হবে অ্যাভারেজ প্রফিট। কি প্রফিট বলো তো দেখি? এই অ্যাভারেজ প্রফিটটা বের করব। আমাদের প্রফিট যদি 10 বছর দেওয়া থাকে তাহলে 10টা প্রফিট যোগ করে 10 দ্বারা ভাগ, যদি 5 বছর দেওয়া থাকে তাহলে 5টা প্রফিট যোগ করে 5 দ্বারা ভাগ। ক্লিয়ার? জি ভাইয়া। জি এই অ্যাভারেজ প্রফিটের সাথে এই যে 2 নম্বরে যে 5টা সমন্বয় আমরা কাজ করব, যে 5টা আইটেম পড়াইছি এই 5টা সমন্বয় এখানে যেগুলা যোগ বিয়োগ করব এখানে সেগুলাই কি সেম কিছু আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে অ্যাভারেজ প্রফিটের সাথে ওই সেম জিনিস যোগ বিয়োগ করার পর আমাদের যে প্রফিট এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে বের করব কি? অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তাহলে 3টা স্টেপ শেষ। এবার 4 নাম্বার স্টেপে আসবে নরমাল প্রফিট। নরমাল প্রফিটের সূত্র অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নরমাল রেট অফ রিটার্ন, যেটা আমি 4th এর ক্ষেত্রে খুব ভালো পড়ছি। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের সাথে নরমাল রেট অফ রিটার্ন গুণ করলে কি পাবো আমরা? নরমাল প্রফিট। নরমাল প্রফিটের পরে আমরা বের করব সুপার প্রফিট। সুপার প্রফিট সূত্র হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস কি? নরমাল প্রফিট। অর্থাৎ 3 নম্বর স্টেপ আমরা যেটা বের করব সেখান থেকে 4 নম্বর স্টেপের টাকা আমরা কি করব? বাদ দেব। বাদ দেওয়ার কি পাবো বলো দেখি? সুপার প্রফিট। এখন এই সুপার প্রফিটের উপরে গুডউইল ডিপেন্ড করবে। সুপার প্রফিট যদি পজিটিভ হয় তাহলে গুডউইল হবে, সুপার প্রফিট যদি নেগেটিভ হয় তাহলে গুডউইল হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। সুপার প্রফিট যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে গুডউইল বের করতে হলে সুপার প্রফিট মেথডের ক্ষেত্রে গুডউইল বের করার সূত্র হচ্ছে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। সুপার প্রফিটে যত বছরের জন্য ক্রয় করবে তত বছর দ্বারা কি করব? গুণ করব। এন্ড প্রশ্ন হচ্ছে নাম্বার অফ ইয়ার পারচেজটা কিছু কিছু প্রশ্নে লেখা থাকে, আবার কিছু কিছু প্রশ্নে কি লেখা থাকে না। যদি লেখা থাকে তো ভালো, আর যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবো স্যার? লেখা আছে যদি প্রশ্নে সুপার প্রফিট কত গুণ সুনাম হবে তা বলা না থাকে তবে 2 অথবা 3 গুণ করে অঙ্কের সমাধান করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই যদি 2 দিয়ে গুণ করি তাহলে নোট লিখবো, 3 দিয়ে গুণ করলে কি লিখবো? নোট লিখবো। তবে আমরা সবসময় 2 দ্বারা গুণ করে গুডউইল বের করব। ক্লিয়ার কথা? জি ভাইয়া। তাহলে টোটাল এই 6টা স্টেপের মাধ্যমে আমরা
সুপার প্রফিটের মাধ্যমে গুডউইলটা নির্ণয় করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক কিন্তু তোমরা ফোর্থ ইয়ারে পড়ছো, মাস্টার্সে পড়তেছো। তাহলে আসি, আমরা যে এটুকু আলোচনা করলাম, আশা করি আলোচনাটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এই আলোচনার ভিত্তিতে আমরা 2-3টা অঙ্ক করব, ঠিক আছে? তো এই নোটগুলি বাদ বাকি যে নোটগুলি, এই নোটগুলি হচ্ছে যখন আমাদের কাজে লাগবে তখন আমরা পড়ে নিব। তো এর মধ্যে সর্বপ্রথম যে অঙ্কটা লাগবে, এই অঙ্কের জন্য আমাদের এই নোটটা লাগবে। এই নোটটা আমি একটু পড়ে নিই। আমরা বিনিয়োগটা কয় ধরনের বলছিলাম একটু বলেন তো দেখি। 2 ধরনের। একটা আইডল ইনভেস্টমেন্ট আর একটা কি ইনভেস্টমেন্ট বলো দেখি? ট্রেড ইনভেস্টমেন্ট। ট্রেড ইনভেস্টমেন্ট। মনে রাখবেন লেখা আছে যদি 30% আইডল ইনভেস্টমেন্ট হয় তাহলে ট্রেড ইনভেস্টমেন্ট কয় পার্সেন্ট হবে? 70%। 70%। এরপরে কথাটা গুরুত্বপূর্ণ, বলছে ট্রেড ইনভেস্টমেন্টটা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে। আইডল ইনভেস্টমেন্ট কিন্তু প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে না। কিন্তু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় এবং অ্যাভারেজ মেনটেন প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের সুদ লাগে, বিনিয়োগের সুদ লাগে না? জি। ওই আইডল ইনভেস্টমেন্ট সুদটা কিন্তু অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় এবং অ্যাভারেজ মেনটেন প্রফিট নির্ণয় ক্ষেত্রে আসবে। তাহলে মোদ্দা কথা হলো ট্রেড ইনভেস্টমেন্টটা আসবে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে, কিন্তু আইডল ইনভেস্টমেন্টটা প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে আসবে না। কিন্তু আইডল ইনভেস্টমেন্ট সুদটা ক্যাপিটাল এমপ্লয় এবং অ্যাভারেজ মেনটেন প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসবে। ক্লিয়ার কথা? জি ভাইয়া। জি ভাই। একজন বলেন যদি কি বুঝছেন, আমি একটু শুনি। ভাইয়া ট্রেড যদি কোনো অঙ্কে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট আসবে, আর আইডল ইনভেস্টমেন্ট মানে সুদ হলো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মানে আসবে না, কিন্তু এভারেজ ক্যাপিটাল এমপ্লয়মেন্ট এন্ড এভারেজ মেনটেনেবল প্রফিট আসবে। হ্যাঁ, এর আইডল ইনভেস্টমেন্ট সুদটা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় এবং অ্যাভারেজ মেনটেন প্রফিট নির্ণয় করার ক্ষেত্রে আসবে। কিন্তু আইডল ইনভেস্টমেন্ট কি আর প্রেজেন্ট অ্যাসেটের মধ্যে আসবে? না। জি না ভাই, প্রেজেন্ট অ্যাসেটের মধ্যে কোন ইনভেস্টমেন্ট আসবে বলো দেখি? ট্রেড ট্রেড ইনভেস্টমেন্ট। গুড। আর মনে রাখবেন ট্রেড ইনভেস্টমেন্টের কোনো সুদ ক্যাপিটাল এমপ্লয় বা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটের মধ্যে আসবে না। আসবে কোন ইনভেস্টমেন্ট সুদ? আইডল না। ইনভেস্টমেন্ট। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখন আসি, আমরা তাহলে অঙ্কটা পড়াবো। বেসিক কোশ্চেন 1, এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা ফোর্থ ইয়ারে করছিলাম। লেখা আছে দ্য ইনফরমেশন রিলেটেড টু এ গার্মেন্টস ম্যানুফ্যাকচার কনসার্ন, টোটাল অ্যাসেট দিয়ে আছে 75 লক্ষ, অফ হুইচ ইনক্লুড দ্য ফলোইং। এই 75 লাখ টাকার মধ্যে এই আইটেমগুলি কি আছে? ইনক্লুড করা আছে, মানে যোগ করা আছে। কি কি আছে? গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, ল্যান্ড, বিল্ডিং। এখন টোটাল অ্যাসেট মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। বলো তো দেখি, প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে গুডউইল কি আসে না আসে না? আমরা কি পড়াইছিলাম? গুডউইলের সাথে যদি অ্যাড কস্ট লেখা থাকে তাহলে গুডউইল আসে, অ্যাড কস্ট লেখা না তাহলে গুডউইল কি আসে না আসে না? আসবে না। তাহলে এই গুডউইলের সাথে অ্যাড কস্ট লেখা নাই, তার মানে এই 8 লাখ টাকা কি আর প্রেজেন্ট অ্যাসেটের মধ্যে আসবে? জি না ভাই। কিন্তু ভুলে কি এই প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে 8 লাখ টাকা কি ওরা ঢুকিয়ে রাখছে। প্রিলিমিনারি এক্সপেন্স এটা কিন্তু ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ কি আর প্রেজেন্ট অ্যাসেটের মধ্যে আসে? না ভাই। না। কিন্তু ওরা কিন্তু ঢুকিয়ে রাখছে, মানে ভুল করছে, আমরা ঠিক করব। ইনভেস্টমেন্ট এনে আইডল না ট্রেড কোনো কিছু লেখা নাই, ইনভেস্টমেন্ট দিয়ে আছে, ল্যান্ড দিয়ে আছে, বিল্ডিং দিয়ে আছে। তাহলে এই 5টা আইটেম সবগুলো টাকায় কার মধ্যে অন্তর্ভুক্ত আছে বলো দেখি? 75 লাখের মতো। 75 লাখ টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এরপর নিচে বলছে যে 40% অফ ইনভেস্টমেন্ট আর ফর এ রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, মানে অ্যাসেট রিপ্লেসমেন্ট পরিবর্তে তাহলে 40% বিনিয়োগ করছে। 30% আর মিন ফর এ মিটিং সিজনাল রিকোয়ারমেন্ট, তাহলে সিজনালি বিনিয়োগ করে 30%। অ্যান্ড রেস্ট রিপ্রেজেন্ট ফান্ড নট ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য অপারেশন অফ দ্য বিজনেস, এবং বাদ বাকি যে টাকাটা আসে তার সেটা বিজনেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড না মানে আইডল ইনভেস্টমেন্ট। তাহলে ট্রেড ইনভেস্টমেন্ট হচ্ছে 40 এবং 30, টোটাল কত পার্সেন্ট? 70%। তাহলে 70% হচ্ছে ট্রেড ইনভেস্টমেন্ট, আর আইডল ইনভেস্টমেন্ট কয় পার্সেন্ট? 30%। 30%। দ্য মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 18 লক্ষ টাকা, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড 25 লাখ, বিল্ডিং 8 লাখ টাকা, শর্ট টার্ম লাইবিলিটি মানে কারেন্ট লাইবিলিটি দিয়ে আছে 12 লাখ টাকা, সানডে ক্রেডিটর দিয়ে আছে 4 লাখ টাকা, প্রিফারেন্স শেয়ার দিয়ে আছে 10 লাখ টাকা, হোয়াইল ডিবেঞ্চার অ্যামাউন্ট দিয়ে আছে 8 লাখ। ডিবেঞ্চার কিন্তু একটা দীর্ঘমেয়াদী দায়। প্রফিট অ্যান্ড লস পজিশন অফ দ্য বিজনেস ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার আর অ্যাজ ফলো। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেক বছরের প্রফিট আমাদের দিয়ে আছে। নিচে বলছে অ্যান ইনভেস্টর এক্সেপ্ট 15% রিটার্ন বাই ইনভেস্টিং ইন এ গার্মেন্টস ম্যানুফ্যাকচার কনসার্ন
এই 15% হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কি ফার্মের গুডউইল ভ্যালু বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে গুডউইল ভ্যালুয়েশনের পদ্ধতি কটা পড়েছিলাম তোমাদের? 5টা। পরীক্ষার প্রশ্নে যদি কোনো ডিরেকশন বলা না থাকে তাহলে আমরা 5টা যে কোনোটা দিয়ে বের করতে পারবো, তবে এক একটা মেথড এক একটা মানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যে মেথডের ক্ষেত্রে যে মানগুলি লাগবে ওই অঙ্কের জন্য ওই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো মনে রাখবেন সবসময় গুডউইলটা যদি প্রশ্নে উল্লেখ না থাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুপার প্রফিটের মাধ্যমে অঙ্ক সমাধান করব। কোন প্রফিট বলো তো দেখি? সুপার প্রফিট। সুপার প্রফিটের মাধ্যমে অঙ্ক সমাধান করার জন্য আমাদের কয়টা স্টেপ ফলো করতে হয়? 5টা। এর মধ্যে প্রথম স্টেপটার নাম কি? ক্যাপিটাল ইমপ্লয়মেন্ট। যার সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট প্রেজেন্ট থেকে ভ্যালু অফ অ্যাসেট থেকে মানে টোটাল কারেন্ট লায়াবিলিটি বিয়োগ করব। ওকে, এন্ড প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমাদের টোটাল অ্যাসেট ছিল কত? 75 লাখ। এই 75 লাখটার মধ্যে আমাদের কয়টা আইটেম অন্তর্ভুক্ত আছে বলো তো দেখি? 5টা। প্রথম কাজ হলো এই 75 লাখ টাকার মধ্যে যা যা অন্তর্ভুক্ত আছে চোখ বুঝ আমি সবগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া। এই সবগুলো বাদ দিয়ে মনে করো 75 লাখ টাকা আমি কি করলাম? নির্ভেজাল করলাম। তাহলে 75 লাখ থেকে আমাদের আইটেম টোটাল আইটেম 5টা, এই 5টা আইটেম 53,50,000। তাহলে 75 লাখ থেকে 53,50,000 বাদ দিয়ে আমি বের করলাম 21,50,000। এটা হলো আমাদের নির্ভুল অ্যাসেট। এখন এই যেগুলা বাদ দিছি এর মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে আসে। যেটা আসে সেটা আমরা এখানে দিব। গুডউইলের সাথে অ্যাড কস্ট লেখা, তাহলে এটি কি আর প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে আসবে? না। বাদ। প্রিলিমিনারি এক্সপেন্স কি প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে আসে? না। আসে না, বাদ। ইনভেস্টমেন্টের কোনটুকু প্রেজেন্ট ভ্যালু অ্যাসেট নির্ণয় করার ক্ষেত্রে আছে? আইডল না ট্রেড? ট্রেড। ট্রেড ইনভেস্টমেন্ট তাহলে ট্রেড ইনভেস্টমেন্ট কি 70% না 30%? 70%। তাহলে আমাদের বিনিয়োগ ছিল 15 লাখ, তাহলে বিনিয়োগ ছিল 15 লাখ। এই 15 লাখ টাকার মার্কেট প্রাইস হচ্ছে 18 লক্ষ টাকা। যাও বাবা যাও। 15 লাখ টাকা মার্কেট প্রাইস কত বলো দেখি? 18 লক্ষ টাকা। আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালু মানে মার্কেট প্রাইস নিতে হবে, ঠিক আছে? বুক ভ্যালু না। যার মার্কেট প্রাইস নাই তার বুক ভ্যালুকে আমরা কি ধরবো? মার্কেট প্রাইস ধরবো। এই জন্য বুক ভ্যালু আমাদের ছিল 15 লক্ষ টাকা, কিন্তু তার মার্কেট ভ্যালু কত? 18 লাখ। এই 18 লাখ টাকার কত পার্সেন্ট ট্রেড? 70%। তাহলে 18 লাখ টাকা 70% 12,60,000। তাহলে ইনভেস্টমেন্ট কাজ শেষ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এই দুইটারও বুক ভ্যালু দিয়ে আছে 20 এবং 10, কিন্তু মার্কেট ভ্যালু দিয়ে আছে ল্যান্ডের জন্য দিয়ে আছে হচ্ছে 25 লাখ টাকা, আর বিল্ডিং এর জন্য দিয়ে আছে কত? 8 লক্ষ টাকা। 8 লাখ টাকা। তাহলে 25 লাখ 8 লাখ এই তিনটার যোগফল 45,46,000। তাহলে 21 লাখের সাথে এই দুইটা যোগ করে 66,10,000 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। ক্লিয়ার? জি। জি ভাইয়া। এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের সাথে আমরা বাদ দেব কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, কারেন্ট লায়াবিলিটি আমাদের প্রশ্নে দিয়ে আছে দুইটা। এক হলো শর্ট টার্ম লায়াবিলিটি দিয়ে আসছিল 12 লাখ, আর সানডে ক্রিয়েটর দিয়ে আছে 4 লাখ, মোট 16 লাখ। তাহলে 16 লাখ টাকা বাদ দিয়ে আমাদের ক্যাপিটাল এমপ্লয় বের হয়েছে 51,10,000। ক্যাপিটাল এমপ্লয় কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এখানে কিন্তু আমরা একবার বিয়োগ করলাম একবার যোগ করলাম। কেন বিয়োগ করলাম কেন যোগ করলাম এর ব্যাখ্যা কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, এবার আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয় প্রথমে ক্যাপিটাল এমপ্লয় বের করলাম 51,10,000। এখান থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। প্রথমে কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আমাদের এখানে 5 বছরের প্রফিট আসছে। এর মধ্যে কারেন্ট ইয়ার প্রফিট কত? 15 না 19? 19। তাহলে 19 সাল লিখছি, কারণ 19 সালে প্রফিট ছিল 2 লাখ টাকা। এখান থেকে আমরা বাদ দিব টোটাল কয়টা আইটেম? 5টা। বলেন এই 5টা আইটেম একটা বলেন তো দেখি, একজন 5টা আইটেম বলেন। ইন্টারেস্ট অফ আইডল ইনভেস্টমেন্ট এটা থাকলে ভাইয়া বিয়োগ করব, ব্যাড ডেট থাকলে বিয়োগ করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থাকলে বিয়োগ করব, ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার বা লোন থাকলে ভাইয়া হচ্ছে যোগ করব, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল থাকলে ভাইয়া যোগ করব। গুড। এবার আসেন তাহলে আইডল ইনভেস্টমেন্ট। আমাদের প্রশ্নে কিন্তু আইডল ইনভেস্টমেন্ট আছে না? জি। এখন আসেন আইডল ইনভেস্টমেন্টটা কত। এখন আমাদের যে বিনিয়োগ ছিল, বিনিয়োগটা কত টাকা ছিল? 15 লক্ষ টাকা।
এই 15 লক্ষ টাকার মার্কেট ভ্যালু দিয়ে আছে কত? 18 লক্ষ টাকা। 18 লাখ। তাহলে 15 লাখ 18 লাখ দ্বারা যদি ভাগ করি আমি কয় টাকার মান পাবো? 1 টাকার মান পাবো। এখন আমাদের এই বিনিয়োগের মার্কেট ভ্যালু দিয়ে আছে কত? 12 লক্ষ তাহলে 15 18 লাখ লক্ষ টাকা 15 লাখ নাকি 18 লাখ দ্বারা কি করছি? ভাগ করছি। তাহলে 15 লাখ 18 লাখ দ্বারা ভাগ করলে কত হবে? 1 টাকার মান পাবো। এখন জি। এই 18 লাখ টাকার জি মধ্যে ভাইয়া আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট ছিল 12 লক্ষ 60। তাহলে আইডল ইনভেস্টমেন্ট কত? 18 লাখ টাকা কয় পার্সেন্ট? 30% না? জি ভাইয়া। এই জি 18 ভাইয়া লাখ টাকা 30% হচ্ছে 5 লক্ষ কত? 40। তাহলে ব্যাপারটা কি? 15 লাখ টাকা 18 লাখ দ্বারা ভাগ করলে মান পাবে 1 টাকা। এখন 18 লাখ টাকার মধ্যে আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট ছিল, আইডল ইনভেস্টমেন্ট হলো 5 লক্ষ ছিল। তাহলে 5 লক্ষ 40 হাজার টাকার মান পাবো। যা হবে এর উপর আমাদের বিনিয়োগের সুদ আমাদের প্রশ্নে উল্লেখ নাই। উল্লেখ না থাকলে আমরা কত পার্সেন্ট ধরতে বলছিলাম? 10%। 10%। আর ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট কথাটা কি বুঝছেন? জি ভাইয়া। বলতে জি 5 ভাইয়া লক্ষ 40 আমরা বের করলাম কিভাবে? 18 লাখ টাকার কয় পার্সেন্ট? 30%। 30% তাহলে 45 হাজার টাকা আমরা বিয়োগ করব। এবার লং টার্ম ডেপ্ট, আমাদের লং টার্ম ডেপ্ট প্রশ্নে ছিল 18 লক্ষ টাকা ছিল। লং টার্ম কই এই যে ডিবেঞ্চার ছিল কত? 8 লাখ। 8 লাখ টাকার উপর আমাদের কত পার্সেন্ট? 10%, 80,000। তাহলে 2 লাখ থেকে 2টা বিয়োগ করে 2 লক্ষ 35। এখান থেকে ট্যাক্স রেট আমাদের প্রশ্নে উল্লেখ নাই। উল্লেখ না থাকলে আমরা 40% কাজ করব। কত পার্সেন্টে কাজ করব? 40%। 40% তাহলে 40% বাদ দিয়ে 94, 2টা বিয়োগ করলে 1 লক্ষ 41। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ইয়ার প্রফিট এর হাফ, মানে 2 দ্বারা ভাগ করব। তাহলে 70,000 কত? 500 টাকা। আর এই দুইটার বিয়োগফল এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 50 লক্ষ 39,500 টাকা। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? নাই ভাইয়া। সবাই কি বুঝছেন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়? জি ভাইয়া। বিশেষ জি করে ভাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট সুদটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসবো এভারেজ মেইনটেনেবল প্রফিট। এটা বের করার জন্য প্রফিট আমাদের কয় বছর ছিল? 5 বছর। এই 5টা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 5 ধারা। তাহলে 5 5 দ্বারা ভাগ করে 2 লক্ষ 40। এটার সাথে আমাদের এখানে সমন্বয় কাজ করছি কয়টা? 2টা। 45,000 টাকা বিয়োগ করছেন, 80,000 টাকা কি করছি? যোগ করছি। তাহলে সেম কাজ, 45,000 টাকা বিয়োগ করছি 80,000 টাকা যোগ। তাহলে এটা যোগ বিয়োগ করে হলো 2 লক্ষ 75। এর উপর আবার 40%, 1 লক্ষ ধরে দুটো বিয়োগ ফলে এভারেজ মেইনটেনেবল প্রফিট 1 লক্ষ 65,000। এভারেজ মেইনটেনেবল প্রফিট নিয়ে প্রশ্ন আসা নাই ভাইয়া। পারবেন? জি। এবার জি নরমাল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ইনটু নরমাল রেট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 50 লক্ষ 39,500 আর নরমাল রেট অফ রিটার্ন প্রশ্নে ছিল 15%। তাহলে 7 লক্ষ 55,900 কত? 25। সুপার প্রফিট, এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে এই নরমাল প্রফিটটা বাদ। তাহলে দুইটা বিয়োগফল দেখতেছি মাইনাসের 5,90,900 কত? 25। যেহেতু মাইনাস, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ হলে কি গুডউইল হয় না? হয় না? হয় না। হয় না লিখছি ভাইয়া সিন্স সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দেয়ার ইজ নো গুডউইল। সুপার প্রফিট যেহেতু নেগেটিভ এর জন্য এখানে কোনো গুডউইল হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। এখন জি ভাই এই অঙ্ক সমাধানের জন্য আমরা কয়েকটা নোট দিব। এর মধ্যে প্রথম নোট হলো ডিফেন্স ইন্টারেস্টের উপর কত পার্সেন্ট ধরছি? 10%। ডিফেন্সের কয় পার্সেন্ট? 10%। 10%। 10% ইনকাম ট্যাক্স লোন আমরা কত পার্সেন্ট ধরছি? 40% না? তাহলে এই জন্য নোট দিব। লিখছি রেট অফ ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট 10%, রেট অফ ইন্টারেস্ট অন লং টার্ম ডেট 10%, আর দেয়ার প্রফিট শুড বিফোর ট্যাক্স অ্যান্ড টেক দ্য ট্যাক্স এর কয় পার্সেন্ট? 40%। 40%। আপনি অঙ্ক যা দিয়ে করবেন শেষে কি করবেন? নোটটা তাই দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? না ভাই নাই। পারবেন? জি। ওকে, আসেন তাহলে 2 নাম্বার অঙ্কটা আমাদের আরো তাড়াতাড়ি শেষ হবে। 2 নাম্বার অঙ্কে এই 35 লক্ষ টাকার মধ্যে আমাদের কয়টা জিনিস অন্তর্ভুক্ত আছে? 4টা। তাহলে প্রথমে এই 4টা আমরা বাদ দিলাম। তাহলে বাদ দিয়ে হলো কত? 10 লাখ। এখন এর মধ্যে গুডউইল কি আসবে আমাদের? না। প্রিলিমিনারি এক্সপেন্স, না। ইনভেস্টমেন্ট আসবে। ইনভেস্টমেন্ট কোনটা আসবে বলো তো? কি ট্রেড নাকি আইডলটা আসবে? ট্রেড। ট্রেড। তাহলে আমাদের প্রশ্নে মার্কেট ভ্যালু অফ ট্রেড ইনভেস্টমেন্ট 18 লক্ষ টাকা, অফ হুইচ 3 লক্ষ টাকা রিপ্রেজেন্ট কি? আইডল।
মানে মার্কেট ভ্যালু দিচ্ছে 18 লাখ, 18 লাখ টাকার মধ্যে আইডল কত বলো দেখি? 3 লাখ টাকা, ট্রেড কত? 15 লক্ষ টাকা। এই যে ট্রেড ইনভেস্টমেন্ট 15 লাখ। ক্লিয়ার? জি। আর ক্যাশের টাকা আমরা জানি, ক্যাশের টাকা মার্কেট ভ্যালু নাই, তাহলে বুক ভ্যালুকে কি ধরবো? মার্কেট ভ্যালু 2 লাখ টাকা। 2 যোগ করে 17 লাখ, 2 যোগ করে 27 লাখ টাকা। এখান থেকে কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি আমাদের বসে একটাই আছে, এই যে কারেন্ট লায়াবিলিটি প্রশ্নে সরাসরি বলা আছে কত? 12 লাখ টাকা। 12 তাহলে লক্ষ। বিয়োগফল ক্যাপিটাল এমপ্লয় 15 লাখ টাকা। ক্লিয়ার? জি। জি ভাইয়া। এবার আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, প্রথমে ক্যাপিটাল এমপ্লয় 15 লাখ, এখান থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট আমাদের 14, 13, 12, এর মধ্যে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট হলো 2014 সাল কত টাকা? 5 লাখ। 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার সাথে আমরা কাজ করবো আগের মতো সেই 5টা আইটেমের মধ্যে আমাদের আছে 2টা আইডল ইনভেস্টমেন্ট। বলেন আইডল ইনভেস্টমেন্ট আমাদের কত টাকা? এখানে আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট কত? 18 লাখ টাকার মধ্যে এই 15 লক্ষ টাকার মার্কেট ভ্যালু দিয়ে আছে কত টাকা? 18 লক্ষ টাকা। তাহলে 15 লাখ আমি 18 লাখ দ্বারা ভাগ করলে মান পাবো 1 টাকা। এর মধ্যে আইডল ইনভেস্টমেন্ট কয় টাকা? 3 লাখ। 3 লাখ দ্বারা কি করব? গুণ করব। গুণ করব। যা হবে তার উপর কয় পার্সেন্ট? 10%। তাহলে মান পাবো 25,000। আর লং টার্ম ডেট আমাদের প্রশ্নে দিয়ে আছে 2টা, একটা লং টার্ম লোন দিয়ে আছে 6 লাখ আর বন্ডস পেবল দিয়ে আছে 10 লাখ। তাহলে মিলা হচ্ছে 2টা মিলা হচ্ছে আমাদের কত? 16 লাখ, 16 লাখে 10% 1,60,000। তাহলে এই তিনটা বিয়োগ ফল 6,35,000, এখান থেকে আবার সেই ট্যাক্স বাদ দিব 3,81,000, এটা হলো কারেন্ট ইয়ার প্রফিট, এর অর্ধেক 1,90,000 কত? 500। আর এই দুইটার বিয়োগ ফল 13,09,500 টাকা। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। কারো কোনো প্রশ্ন আছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় নিয়ে? না ভাই। এবার এভারেজ মেনটেন্যান্স প্রফিট, প্রথমে আমাদের যে 3টা প্রফিট ছিল, এই যে এখানে 3টা প্রফিট যোগ করে 3 দ্বারা ভাগ করব। ভাগ করে মান হয় 3,33,333। এখান থেকে আমাদের কয়টা সময় কাজ করছি এর সাথে? 2টা। 25,000 টাকা বিয়োগ 1,60,000 যোগ, এখানে সেম কাজ করছি 4,68,333। আর এইখান থেকে ট্যাক্স আমরা 40% বাদ দিয়ে এভারেজ মেনটেন্যান্স প্রফিট বের করছি 2,81,000 টাকা। এবার নর্মাল প্রফিট ক্যাপিটাল এমপ্লয় ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন আমাদের প্রশ্নে ছিল 15%। তাহলে 13,09,500, 15% 1,96,000। এরপরে সুপার প্রফিট এভারেজ মেনটেন্যান্স প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিয়ে মান পাইছি প্লাসের 84,575। আর এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই জন্য গুডউইল হবে শুধু কি সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেজ। তাহলে সুপার প্রফিট 84,575 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজটা আমাদের প্রশ্নে নাই, এই জন্য আমরা ধরছি কত? 2, ব্র্যাকেটে লিখছি কি সে ধরা হলো। তাহলে 2টা গুণ করা হবে 1,69,100 কত? 150। তাহলে গুডউইলটা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা 2-3টা রিকোয়ারমেন্ট লেট দোসলাম। আইডল ইনভেস্টমেন্ট 10%, ডেপ 10%, ট্যাক্সের কয় পার্সেন্ট? 40%। আর এখানে অতিরিক্তভাবে ধরছি কয় বছর ধরা হয়েছে বলো দেখি? গুডউইলটা কয় করছে? 2 বছর। 2 এই বছর। যে লেখা আছে অ্যাজুম দ্য ইয়ার অফ পারচেজ ইজ কত বলো দেখি? 2 বছর। ক্লিয়ার? তাহলে 2 নাম্বারটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। নাই ভাই। ওকে, এবার আসি আমরা 4 নাম্বার প্রশ্নটা আসবো, সরি 3 নাম্বার বেসিক কোশ্চেনটা দেখবো। 3 নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। লেখা আছে এটা কিন্তু ক্যাপিটালাইজেশন মেথডে করতে হবে। তো আজকে আমরা ক্যাপিটালাইজেশন মেথডে যাব না, আমরা শুধু সুপার প্রফিট নিয়ে কাজ করলাম, কারণ একদিনে সবগুলো দেখা দিলে একটু কন্ট্রোল হবে। তাহলে আমরা বেসিক কোশ্চেন প্রথম 2টা করলাম। হ্যাঁ, এই 2টা আলোকে আমাদের কিছু বাসায় কাজ থাকবে। যেমন প্রবলেম 1 নাম্বার অঙ্কটা 2019 সালে MBA পার্ট সিতে প্রশ্ন আসছিল। 1 নাম্বার প্রশ্নটার বেসিক কোশ্চেন 2 নাম্বার যেটা করলাম এটা হুবহুব একই অঙ্ক। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে জি 1 ভাইয়া। নাম্বারটা বাসায় কাজ থাকবে, 2 নাম্বারটা আমি এটা দেখিয়ে দিব। আজকে নতুন তো এর জন্য একটু কম দিব আর কি, এরপরে থেকে কাজগুলো একটু বাড়িয়ে দিব। থাক, আজকে তোমাদের তাহলে আমি 2টাই কাজ দিলাম। এক হচ্ছে বেসিক কোশ্চেন 1, 2 পড়বে এবং কি প্রবলেম 1। এই 3টা অঙ্ক তোমরা করো। আগামী ক্লাসে আমরা ক্যাপিটালাইজেশন বেসিক কোশ্চেন 3 নাম্বার দেখে বাদ বাকিগুলি দেখিয়ে দিব। ঠিক আছে?
জি ভাইয়া। জি আর ভাইয়া। আজকে নতুন ক্লাস, এর জন্য আমরা বাসার কাজটা কম দিলাম। আর আগের ক্লাসের পড়াটা সবাই একটু ভালো করে রেডি করাও। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ক্যাপিটালাইজেশন মেথড অঙ্ক দেখে বাদ বাকি অঙ্কগুলো আমরা দেখিয়ে দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। ওকে ভাই। ওকে, তাহলে আজকের 11 ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।